ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব ম্যাথের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন হলো একটি কাজের হাফ অংশ 1/2 অংশ 5 দিনে করে এবং বি ওই একই কাজটি কাজের 2/5 অংশ 6 দিনে করে। তাহলে এ ও বি একত্রে কাজটি কত দিনে সম্পূর্ণ করবে? ঠিক আছে, দেখি তাহলে প্রথমে আমাদের দেখে নিতে হবে কি আছে। এ আর বি, তাহলে আমরা শুরু করব যে একটা কাজ আছে, সেই কাজটির কত অংশ? হাফ অংশ। এই হাফ অংশ করে কত দিনে? করে 5 দিনে। ঠিক আছে, 5 দিনে। এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কাজের হাফ অংশ মানে অর্ধেক কাজ করে কত দিনে? 5 দিনে। ওই একই কাজ বি ওই কাজটার কত অংশ? 2/5। এই এত অংশ করে কত দিনে? 6 দিনে। দেখ, এক্ষেত্রে আমাদের শর্টকাটে করতে হবে পরীক্ষার সময়। এই যে পুরো টোটাল কাজটা যদি আমাদের 2 হয় তার 1। ঠিক আছে, টোটাল কাজ যদি 2 হয় তার 1, মানে 2 ভাগের কাজের মধ্যে 1 ভাগ। এই 1 ভাগ করে কদিনে? 1 ভাগ করে 5 দিনে। তাই তো, 1 ভাগ করে কদিনে? 5 দিনে। তাহলে যদি দুটো কাজের মধ্যে একটা কাজ করতে যদি 5 দিন লাগে, তাহলে টোটাল কাজ করতে কতদিন লাগবে? তাহলে মোট কাজটা করতে কতদিন লাগবে? সহজ নিয়ম। তাই দুটো কাজের মধ্যে যদি আমি একটা কাজ করি, একটা কাজ করতে 5 দিন লাগে, তাহলে দুটো কাজ করতে কদিন লাগবে? ডবল লাগবে, 2 গুণ 5 মানে 10 দিন লাগবে। মানে মোট কাজটা করতে কদিন লাগবে? 10 দিন। সবসময় উল্টো হবে। ঠিক আছে, একই রকম হবে। 5 ভাগের মধ্যে 2 ভাগ কাজ করতে কত সময় লাগে? 6 দিন। তাহলে আমার পুরো কাজটা করতে কদিন লাগবে? তাই তো, একই নিয়ম। তার মানে 2 ভাগ কাজ করতে লাগে 6 দিন। টোটাল কাজটা কত? 5। তাহলে 5 ভাগ করতে কত লাগবে? কাটাকুটি করলে কত হবে? 3/5 15 দিন। তাহলে মোট কাজ করতে কতদিন সময় লাগবে? 15 দিন। তাহলে এর লাগছে কতদিন? এর লাগছে 10 দিন। বি এর লাগছে মোট কাজটা করতে কদিন? 15 দিন। আমরা সেই একই নিয়মে জানি যে এই দুটো লসাগু করে মোট কাজ কত বের করে নিতে হবে। মোট কাজ কত হবে? 10 আর 15 লসাগু করলে 30। মোট কাজ কত? 30। তাহলে মোট কাজ 30। তাহলে এই টোটাল মোট কাজটা 30টা কাজ করতে, এটা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, মোট 30টা কাজ করতে এর কদিন লাগে? 10 দিন। বি এর কদিন লাগে? 15 দিন। ঠিক আছে, এখান থেকে আমরা প্রিভিয়াস টাইমে তাহলে 30টা কাজ যদি 10 দিন লাগে, তাহলে একদিন কটা করে কাজ করে? 3টে করে কাজ করে। বি এর 30টা কাজ করতে 15 দিন লাগে, তাহলে একদিন কটা করে কাজ করে? 2টো করে কাজ করে। এবার বলছি দুজন যদি একত্রে হয়, ঠিক আছে, এ প্লাস বি একত্রে যদি হয়, সেক্ষেত্রে এ কটা কাজ করে? 3টে। বি কটা কাজ করে? 2টো। তাই দুজন একদিনে কটা করে? 5টা কাজ করে। তো 5টা কাজ করে, 5টা কাজ। বলেছে মোট কাজটা করতে কদিন সময় লাগবে? মোট কাজ কত? মোট কাজ 30টা। আর দুজন একত্রে করলে এক একদিন কটা করে করে? দুজন একত্রে 5টা। তাহলে মোট 30টা কাজ করতে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। সহজ, এটা জাস্ট আমাদের বুঝতে হবে। ক্যালকুলেশনটা একটু ইজি। টোটাল 1/2 মানে 2 ভাগের 1 ভাগ কাজ। দুটো কাজ হলে একটা কাজ করতে 5 দিন। তাহলে দুটো কাজ করতে কদিন? 10 দিন। 5 ভাগের 2 ভাগ। দুটো কাজ করতে কদিন লাগে? 6 দিন। দুটো কাজ করতে উপরের সাথে উপরে রিলেশন। দুটো কাজ করতে কদিন? 6 দিন। তাহলে 5টা কাজ করতে কতদিন? বড় অংশ মানে মোট কাজটা 5টা। তাহলে দুটো কাজ করতে যদি 6 দিন লাগে, তাহলে 5টা কাজ করতে কত বেশি দিন লাগবে? 15 দিন। ঠিক আছে, একই রকমভাবে তাহলে এ করে 10 দিনে, বি করে 15 দিনে। মোট কাজ সে আমরা একই নিয়ম এলসিএম করতে হয় দুটোর। 30টা মোট কাজ ধরে নিলাম 30টা। তাহলে 10 দিন যদি লাগে, এর কাজ কত? এ এক দিন কটা করে করে? 3টে। বি কটা করে? 2টো। দুজন একত্রে যদি করে 3 আর 2 কটা কাজ হবে? 5 দিন। 5টা করে কাজ হবে। 5টা করে কাজ হবে এক একদিন। এই 5টা কাজ করে কাজ হবে। 30টা কাজ করতে কত সময়? বলছে মোট কাজটা করতে কতদিন সময় লাগে? মোট কাজ 30। 30/5 মানে কত হবে? 5 ছক 30, 6 দিন। ঠিক আছে, পরবর্তী দেখো কি রয়েছে। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত 5:3। মানে এটা বর্তমানে বলে দিয়েছে। ঠিক আছে, এক পিতা ও পুত্র তাদের বয়সের অনুপাত কত? 5:3। বলেছে তাদের বয়সের গুণফল কত? 240। বয়সের গুণফল, তাহলে আমরা যদি সহজভাবে ধরি, এটাতে যদি 5x ধরি, এটা কত? 3x। তাহলে এদের গুণফল কত হবে? গুণফল 5x গুণ 3x কত হবে? 3×5 15x²। তাই 15x²। এই গুণফলটা কত? গুণফলটা 240। তাহলে 15x² মানে যদি 240 হয়, x² মানে কত হবে? 240/15। এগুলো তো আমাদের সহজ ক্যালকুলেশন করতে হবে। কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করলে আমাদের 16।
তার মানে এক্স স্কোয়ার মানে যদি 16 হয়, এক্সের মান কত হবে? √16। তাই √16 মানে কত? 4। তাই তো এক্সের মান মানে এক্স স্কোয়ার মানে কি? এক্স দুটো, আর 16 কত? 4-এর দুটো, তাই তো 4 × 4 16 হয়। তাহলে এক্সের মান কত হলো? 4 হলো। তাহলে এক্সের মান যদি 4 হয়, আমরা কি পিতা পুত্রের বয়স পেয়ে যাবো? আমরা বলেছি তাদের 6 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে। তাহলে বর্তমান যদি আমরা অনুপাত পাই, বর্তমান, এটা হচ্ছে বর্তমান অনুপাত বলা আছে, তাহলে বর্তমানে এক্সের মান আমাদের কত বেরোলো? 4। তাহলে 5x মানে কত? 5 × x মানে 4 × 5 = 20, আর 3 × x 3 × 4 = 12। তাহলে এটা হলো তাদের বর্তমান বয়স। বলছে 6 বছর পর, মানে এর সাথে 6 যোগ হবে, কত হবে? 26। 12-র সাথেও 6 যোগ হবে, কত হবে? 18। কারণ 6 বছর পর বলেছে, প্রশ্ন বলেছে 6 বছর পর। এটা ছিল বর্তমান বয়স 20 বছর, এর ছিল কত? 12 বছর। 6 বছর পর হবে 26 আর 18। তাহলে এদের অনুপাত করলে কত হবে? 26 আর 18। তাহলে 26 আর 18 যদি অনুপাত করা হয়, কত হবে? 26 আর 18 অনুপাত করলে হবে 2 দিয়ে কাটলে 13, এটাও 2 দিয়ে কাটা যায়। এই অনুপাতকে যদি ভাগ করতে হয়, দুটোকে যদি কাটাকুটি করতে হয়, আমাদের কি দুটোকেই সমান জিনিস দিয়ে ভাগ করতে হবে। এটাকে 2 দিয়ে করছে, এটাকেও 2 দিয়ে, এটা 2 দিয়ে করবে, এটা 3 দিয়ে, এটা হবে না, ঠিক আছে? দুটোকে সেম জিনিস দিয়ে আমাদের ভাগ করতে হবে। 13 × 2 = 26, 9 × 2 = 18, মানে 2 দিয়ে ভাগ করছে, আর যায় না। তাহলে আমাদের অনুপাত কত হবে? 13:9। ঠিক আছে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দ্রুত ভ্রমণ করবে? আমরা জানি কি স্রোতের অনুকূল মানে কি? স্রোতের অনুকূল মানে কি? অনুকূল, স্রোতের অনুকূল। অনুকূল মানে কি? অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। আর প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত, তার মানে কি হবে? নৌকা মাইনাস স্রোত। ঠিক আছে, সবসময় নৌকার গতিবেগটা বেশি থাকে স্রোতের থেকে, এটা কমন জিনিস। ঠিক আছে, এবার তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই, আমরা যদি নৌকা যদি এক্স ধরি, স্রোত যদি ওয়াই ধরি, এক্স মাইনাস ওয়াই, আর অনুকূল হলে কী হবে? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আর সবসময় দুটোকে 1 ইউনিট করে নিতে হবে। কিলোমিটার থাকলে এটা কিলোমিটার, মিনিট থাকলে মিনিট, ঘন্টা থাকলে ঘন্টা, যেন এক সেম ইউনিটে হয়। আমরা জানি গতিবেগ কিমি/ঘন্টা হয়। ঠিক আছে, এইরকম মানে একটা সেম ইউনিটে থাকবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা, নৌকা কত? 15। স্রোত কত? স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। দুটো এক জিনিস আছে, তাহলে 15 আর 3, স্রোতের অনুকূল গতিবেগ কত হবে? 18 কিমি/ঘন্টা। এটা আমরা সবাই জানি। অনুকূল মানে যোগ, অনুকূল মানে কি? যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে নৌকাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে অনুকূল। প্রতিকূল মানে কি? বিপরীত, বিপরীত যাওয়া, স্রোত যেদিকে যাবে তার উল্টো দিকে নৌকা যাবে, তাহলে গতিবেগ অটোমেটিক কমে যাবে। বাস্তব জিনিস, স্রোতের বিপরীতে গেলে আমাদের গতিবেগ অটোমেটিক কমে যাবে, তাই তো? এই জিনিসটা এখানে বলছে। তাহলে এবার বলেছে এই 18 কিমি/ঘন্টা মানে ঘন্টায় গতিবেগ কত? 18 কিলোমিটার। 12 মিনিটে নৌকাটি স্রোতের অনুকূলে কত যাবে? 12 মিনিট, আমাদের এখানে আছে কি ঘন্টা, এখানে বলেছে আমাদের কি মিনিট, এটা বুঝতে হবে। এখানে আমাদের প্রশ্ন বলেছে মিনিটে, আর আমাদের এখানে কি বের হয়েছে? সব গতিবেগটা ঘন্টায়, তাই তো? এটা ঘন্টা, তাহলে আমাদের কী করে নিতে হবে? মিনিটে বের করতে হবে। তাহলে করে নিতে হবে সহজ নিয়ম, যে আমাদের সহজ জানি, তাহলে ঘন্টায় কত যায়? 60 মিনিটে যাচ্ছে, আমাদের বের করতে মিনিটে, তাহলে এখানে মিনিট করে নেব। 60 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 18 কিলোমিটার। সহজ। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে কত? 18/60 কিলোমিটার। আমাদের বের করতে বলেছে 12 মিনিট, তাহলে 12 মিনিটে কত যাবে? 12 দিয়ে গুণ, কাটাকুটি করলে কত হবে? 5। তাহলে 18/5, এটাকে ভাগ করলে কত হবে? 3.3 3.6 কিমি, তাই তো? আমাদের সঠিক উত্তর হবে ডি অপশান। ঠিক আছে, সঠিক উত্তর হবে ডি অপশান। সহজ, একদম সহজ, একটু ভাবতে হবে। বছরের শেষে একটি বালকের উচ্চতা 132 সেমি হয়। যদি বছরে তার 10% উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল? ঠিক আছে, দেখো আমাদের এই ধরনের অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্কটা। ধরো তোমার এখানে বলেছে 10% বৃদ্ধি পায়, বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার আমাদের 10%। 10% বৃদ্ধির হার মানে কি? আজ যদি আমার 100 থাকে, কত বাড়বে? 1 বছর পর 10 বাড়বে, হবে কত? 110। 100 থেকে কত হবে? 110, তাই তো? একই জিনিস। তাহলে এটা আমাদের সহজভাবে করে নিতে হয়। 10% মানে কত? 10/100, এটা আমাদের শর্টকাট করে নিতে হয়। এটা কাটাকুটি করলেও কত হবে? 1/10, মানে আমার যদি 10 থাকে কত বাড়বে? 1 বাড়বে, তাহলে কত হবে? 11 হবে, তাই তো? এই জিনিসটা এখানে বলেছে। এবার বলেছে কত বছর? 1 বছরে, তাহলে সুবিধা আছে। যদি 2 বছর 3 বছর বলতো তাহলে আরও এটা আমাদের জটিল হতো। ঠিক আছে, তার মানে এখন যদি আমার 10 থাকে, 1 বছর পরেই কত হবে? 11 হবে। এখন যদি আমার 10 থাকে, তাহলে 1 বাড়বে, তাহলে বেড়ে কত হবে? 11 হবে। এইটাই আমাদের বের করতে হবে, সহজ হিসেবে এইটা 11 হবে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে কত? 1 বছর পর কত হবে? 132 হবে। তার মানে এই 11 ইউনিটের মান কত আমাদের? 132। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে আগে কত ছিল, শুরুতে কত ছিল, মানে শুরুতে মানে কত? 10,
শুরুতে প্রথমে কত ছিল 10 ছিল, তাই 10 মানে কত, কাটাকুটি করলে কত হবে 11 × 11 2 22 12, তার মানে 12 × 10 মানে কত হবে 120 সেন্টিমিটার। এটা যদি আমরা অন্যভাবে করি তাও হবে 10 করে বৃদ্ধি পাই মানে 110, 110 মানে কত 132, 110 মানে 132, তাহলে 100 মানে কত, সেই কাটাকুটি করে জিনিসটা আমাদের একই আসবে এখানে, ঠিক আছে, কত হবে 120 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, একজন দোকানদার একটি বাইসাইকেল এত টাকায় বিক্রি করে তার 25% লাভ হয়, কত টাকায় বাইসাইকেলে বিক্রি করলে তার লাভের পরিমাণ হবে 10%। মানে সহজ নিয়ম, লাভ যদি আমার ক্রয় মূল্য হয় 100 টাকা, আমি যদি লাভ করতে হয় এটাকে আমি কত পার্সেন্ট লাভ 25% লাভ করবো, তাহলে কত পারবে আমার কত হবে 100, তার সাথে 25% মানে শতকরা 100 টাকায় 25 টাকা, তাহলে কত হবে 125। বলেছে যদি লাভের পরিমাণ আমার 10 কমে 10% করতে হয়, যদি 10% যদি করতে হয় লাভের পরিমাণ, তাহলে আমার কত হবে, যদি আমার এইটাই আমি 10% লাভ করি তাহলে কত বিক্রি করবো 110 বিক্রি করবো, তাই তো 110 বিক্রি করবো যদি আমার 10% লাভ করতে হয়। ঠিক আছে, এবার বলেছে এই 125 যখন 25% লাভ করেছিলাম তখন বিক্রি করেছিলাম কত 2050 টাকা, যখন আমি এই 10% লাভে বিক্রি করবো তখন আমার বিক্রয় মূল্য কত, তার মানে কি 125-এর মান কত, এই 125-এর মান কত, 125-এর মান হচ্ছে 2050 টাকা, আমার বের করতে হবে 10% লাভ, তাহলে 110-এর মান কত। এখানে কাটাকুটি করতে কোনো অসুবিধা নেই, কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 5 দিয়ে কাটো 5 25, 5 দিয়ে কাটো 410, ঠিক আছে, আবার কাটো 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটো 82, আবার কাটো 5 দিয়ে কাটো, এটা 5 22, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 82 × 22। এবার একটু আমাদের শর্টকাট বুঝতে হবে, দেখো এই 2-এর সঙ্গে শেষে 2 তো গুণ হবে, 2 2 কত হবে 4 হবে, 4 দেখো অপশানে আমাদের একটাও নেই, তাহলে একটা আছে এইটা, তাই তো, তাহলে এটা আমাদের উত্তর হবে কনফার্ম। ঠিক আছে, ক্যালকুলেশন আর করার দরকার নেই। পরবর্তী দেখো, একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় যদি তার গড় রান 2 বাড়ে, গড় রান কত বাড়ে 2 বাড়ে, তবে 21তম ইনিংসের পরে তার গড় রান কত হবে, মানে টোটাল 21টা খেলা হয়েছে, এক থেকে পরপর যদি আমি ধরি 20, তারপর কত হবে 21টা, মোট 21টা খেলা হয়েছে, 21টা ইনিংস হয়েছে, ঠিক আছে, 21টা ইনিংস হয়েছে, ইনিংস মানে খেলা। ঠিক আছে, এবার দেখো বলেছে এই 21তম ইনিংসে কত রান করেছে 84 রান করেছে, 84 রান করায় তার আগের সব ইনিংসের রান, তার গড় রান 2 করে বেড়ে যায়, গড় রান কত করে বাড়ে 2 করে বাড়ে, ঠিক আছে, গড় রান কত করে বাড়ে 2 করে বাড়ে, কততম পর্যন্ত গড় 2 করে বাড়ে, এই যে 21তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত বলেছে 2 করে বাড়ে, 21তম ইনিংসের পর তার গড় রান কত হবে, মানে এই যে এই 21তম ইনিংসে 84 রান করার পরে আগে যত খেলা হয়েছিল, যতগুলো ইনিংস খেলা হয়েছিল 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা করে 2 করে বাড়ে, কত করে বাড়ে 2 করে বাড়ে, তাহলে প্রত্যেকটা যদি 2 করে বাড়ে 20টা ইনিংসে যদি 2 করে বাড়ে তাহলে কত হবে 20 2 40, 40 হবে তো 40টা বাড়ে, তাই তো 40 বাড়ে। ঠিক আছে, তাহলে 20টা ইনিংসে তার গড়ে 2 করে কি করছে, আগের ইনিংসে যত ছিল বলছে প্রত্যেকটা পূর্বের ইনিংসের 2 করে বাড়ে, মানে এই 20টা ইনিংসে 2 করে যদি বাড়ে তাহলে কত হবে, 20টা ইনিংসে 2 করে বাড়লে কত হবে 40 রান সে বৃদ্ধি করে, 40 রান কি করে বৃদ্ধি করে, মানে তাহলে সে করেছিল 84 রান, ঠিক আছে, তার মানে 40 যদি তার বাদ দেওয়া হয় তাহলে থাকবে কত তার কাছে আর 44 রান, তারপরে তার মানে 21তম ইনিংস থেকে 21তম ইনিংসের অতিক্রম করে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো আমরা কি জানি, একটি ট্রেন যখন কোনো একটা পোল, কোনো একটা ইলেকট্রিক ব্যক্তিকে অতিক্রম করে মানে তার নিজের দৈর্ঘ্য, তাই তো, আর কোনো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম সেতুকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, অপর ট্রেনটির দৈর্ঘ্য, তাই তো, তাহলে এখানে বলেছে একটি ট্রেন কত মিটার লম্বা 240 মিটার লম্বা, এই 240 মিটার লম্বা ট্রেনকে একটি পোলকে 24 সেকেন্ডে অতিক্রম করে, কত সেকেন্ডে 24 সেকেন্ডে, তার মানে কি এই 240 মিটারের লম্বা ট্রেনটি 24 সেকেন্ডে কী করে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, একটা পোলকে অতিক্রম করা মানে কি, পোলকে অতিক্রম করা মানে পোল বা কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো, তাহলে নিজের দৈর্ঘ্য কত 240, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য 240 মিটার, তাহলে কত সেকেন্ডে যাচ্ছে 24 সেকেন্ডে, তাই তো, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 10 মিটার, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে কত হবে মিটার পার সেকেন্ড, তার মানে ট্রেনটির গতিবেগ আমরা পেয়ে গেলাম কত, ট্রেনটির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
আমাদের বের করতে বলেছে, আমাদের দেখো প্রশ্ন দিকে দেখা বলেছে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে কত সময়, আমাদের সময় বের করতে হবে। সময়, তাহলে আমরা জানি সময় মানে কি, এই সময় বের করতে গেলে আমাদের কী লাগবে, সময় বের করতে গেলে কী লাগবে, আমার দূরত্বটা গতিবেগ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো, সময় পাবো। তাহলে এটা বুঝতে হবে সময় মানে কি, মোট দূরত্ব। ধরো দূরত্ব আমার 100 কিলোমিটার, আমি যদি 50 কিমি/ঘন্টা বেগে যাই তাহলে কত সময় লাগবে, 100/50 মানে 2 ঘন্টা। এখানেও তো মোট দূরত্ব, মোট দূরত্বটা কত হবে, এখানে কোনো একটা ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস কি প্ল্যাটফর্ম, তাই তো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আর গতিবেগ কত, গতিবেগ কত 10 মিটার/সেকেন্ড। আমাদের যেহেতু বলেছে দেখো অপশানগুলো দেখো সেকেন্ডে বের করতে বলেছে, তাহলে আমাদের এই মিটার/সেকেন্ড আনতে হবে। যদি আমাদের মিনিটে বের করতে হতো বা ঘন্টা বের করতে হতো তখন আমাদের ঘন্টা কিমিতে বের করতে হতো, ঠিক আছে। তো এখানে বুঝতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত 240, আর প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত 650। এই মোট দৈর্ঘ্যটা অতিক্রম করবে কত কত মিটার/সেকেন্ড গতিবেগে, 10 মিটার/সেকেন্ড গতিবেগে। এই 10 মিটার/সেকেন্ড, কারণ গতিবেগ আমরা পেয়েছি 10 মিটার/সেকেন্ড। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে কত হবে, যোগ উপরের দৈর্ঘ্যটা কত হবে 890, আর আমাদের গতিবেগ কত 10 মিটার/সেকেন্ড, তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 89 সেকেন্ড, 89 সেকেন্ড। সহজ, শুধু আমাদের বুঝতে হবে প্রশ্নটা কী বলেছে। প্রথমে আমার বলে দিয়েছে লম্বা 24 সেকেন্ডে যায়, তাহলে ট্রেন পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে 240/24। এখানে আমরা গতিবেগ পেয়ে গেলাম 10 মিটার/সেকেন্ড। গতিবেগ যদি আমরা পেয়ে যাই আমাদের বের করতে হবে সময়, সময় বের করতে হবে। মোট দূরত্বটা কত, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে মোট দূরত্ব এটা, গতিবেগ কত 10 মিটার/সেকেন্ড, তাহলে এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি কত হবে 10। এবার অরুণ তার আয়ের 10% সঞ্চয় করে, অরুণ তার আয়ের কত পার্সেন্ট সঞ্চয় করে 10% সঞ্চয় করেন। 1 বছর পরে তার আয় 20% বৃদ্ধি পায়, কিন্তু তার পূর্বের ন্যায় খরচ একই পরিমাণ টাকা সঞ্চয় হয়। সঞ্চয় আগেও যা হতো এখনও তাই হয়, তাহলে তার খরচের পরিমাণ কত বৃদ্ধি পায়, আমরা জানি স্বাভাবিকভাবে আয় বৃদ্ধি পেলে তার খরচও বৃদ্ধি পায়, তাই তো, মানুষের ইনকাম যত বাড়ে তার খরচও তত বাড়ে। তাহলে এই যে সিস্টেম, ধরো অরুণ প্রথমে আয় করতো কত টাকা, প্রথমে আয় করতো ধরো 100, শতকরা বলেছে মানে 100 ধরে করবো, আয় করতো কত টাকা 100 টাকা। সে বলেছে সঞ্চয় করতো কত 10 টাকা, 10% সঞ্চয়, সঞ্চয় কত 10, তাহলে খরচ কত, খরচ কত করতো 100 টাকা যদি আয় হয়, আয় করতো 100 টাকা, 10 টাকা সঞ্চয় করে, তাহলে খরচ করবে কত 100 থেকে 10 বাদ, তারপরে 90 টাকা সে খরচ করতো, তাই তো, খরচ করতো 90 টাকা, এটা স্বাভাবিক নিয়ম। 100 টাকায় 10 টাকা যদি সঞ্চয় করে খরচ হতো 90। এখন বলেছে 1 বছর পর তার আয় 20% বৃদ্ধি পায়, ঠিক আছে, বলেছে তার আয় এখন 20% বৃদ্ধি পায়। এখন আয় কত পার্সেন্ট বৃদ্ধি পায় 20%, 20% যদি বৃদ্ধি হয় প্লাস হয় তাহলে আগে ছিল 100, এখন আয় কত হবে 120, স্বাভাবিক নিয়ম। সঞ্চয় বলেছে আগে যা ছিল তাই থাকে, সঞ্চয় আগে যেটা ছিল সেটাই একই করে, ঠিক আছে। তাহলে খরচ কত বৃদ্ধি পায়, দেখো 120 টাকা এখন আয়, এখন সঞ্চয় করে কত টাকা, সে আগে যেটা করতো সে একই করে, মানে 10 টাকা সঞ্চয় করলে এখন 10 টাকায় সঞ্চয় করে, তাহলে খরচ এখন কত হয় 120 থেকে 10 বাদ দিলে কত হবে আমাদের খরচ, খরচ হবে কত 110 টাকা, 110 টাকা খরচ করে। বলছে খরচের পরিমাণ বৃদ্ধি কত পায়, খরচ আগে ছিল কত 90, এখন কত পাচ্ছে খরচ কত হচ্ছে 110, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, তাহলে খরচ বৃদ্ধির হার বলেছে, তাহলে বৃদ্ধি দেখো আগে ছিল 90, এখন হচ্ছে কত 110, তাহলে খরচ বৃদ্ধি পাচ্ছে কত, খরচ 20 বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি হয়, তাই তো, খরচ বৃদ্ধি পায় 20। বলছে শতকরা বৃদ্ধির হার কত, সবসময় বলেছে খরচ বৃদ্ধির হার মানে আগের থেকে বের করতে হয়, তাহলে খরচ বৃদ্ধি আগে ছিল 90, এখন বৃদ্ধি পাচ্ছে কত 20, শতকরা মানে কত 100, তাহলে 100 কত 0 0 কাটো, তাহলে উপরে হবে কত 200/9। এই 200/9কে আমরা যদি ভাগ করি কত হবে, এখানে অপশানগুলো দিকে টাকা ওয়েট করো, দেখো 9 দুগুণে 18, সহজ 20, 9 দুগুণে কত আবার 18, থাকবে কত 2, তাই তো 2 থাকবে। এবার দেখো এখানে 22 আছে, এটা 23 আছে, এটা 24 আছে, ঠিক আছে, এই 22 তাহলে 22 হবে, আর এই দেখো 2 কত 2 উপরে চলে যাবে, কাটাকুটি যাচ্ছে না, আর এখানে কত হবে এই 9, তাই তো আমরা ছোটোবেলায় শিখেছি, তাহলে 22 পূর্ণ 2, অনেক অপশান দিকে আমাদের করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা, যদি একটি গাছ অতিক্রম করতে 4.5 সেকেন্ড সময় লাগে, তাহলে 200 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে তার কত সময় লাগবে, একই রকম আগে যেটা করালাম সেম অঙ্ক। দেখো ট্রেনের গতিবেগ 80 কিমি/ঘন্টা, তাহলে গাছ অতিক্রম করতে কত সময় লাগে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড সময় লাগে।
মানে একটা গাছ অতিক্রম করা মানে কি, গাছের কোনো দৈর্ঘ্য আছে? নেই। তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য, তাই তো, নিজের দৈর্ঘ্য। এটা তো বুঝতে হবে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে কি, গতিবেগ বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। আমরা তাহলে কী বের করতে পারবো? দৈর্ঘ্য বের করতে পারবো। তার মানে গাছটির, ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। গাছের কোনো দৈর্ঘ্য হয় না, ঠিক আছে, গাছ কোনো ব্যক্তির দৈর্ঘ্য হয় না, এটা মনে রাখতে হবে। তাই ট্রেনটির দৈর্ঘ্য কত, আগে ট্রেনটির দূরত্ব কত সেটা আমরা বের করে নেবো। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য বের করার মানে কি, গতিবেগ বা আমাদের সময়, তাই তো। দূরত্ব মানে, দৈর্ঘ্য বের করার মানে কি, আমরা কোনো একটা জিনিসের দৈর্ঘ্য বের করব। তাহলে কি, গতিবেগ কত বলেছে, ও 80 কিমি পার ঘন্টা, অনেকের বলেছে আমাদের কি সেকেন্ড। তাহলে কি এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না, হবে না। তাহলে আমাদের কী করে নিতে হবে এখান থেকে আমাদের, তাহলে দেখি, তাহলে ট্রেনটির গতিবেগ 80 কিমি পার ঘন্টা এবং একটি গাছ অতিক্রম করতে তার সময় লাগে কত? 4.5 সেকেন্ড। তাহলে একটি 200 মিটার লম্বা স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে, আমাদের সময় বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে ট্রেনটির দৈর্ঘ্য কত আমরা জানি। একটা ট্রেন, এটা কোনো একটা স্টেশনকে অতিক্রম করা মানে কি, একটা ট্রেন যখন একটা স্টেশনকে অতিক্রম করে মানে কি, ট্রেনটির দৈর্ঘ্য প্লাস স্টেশনটির দৈর্ঘ্য, এটা আমাদের তো লাগবে। আমাদের স্টেশনের দৈর্ঘ্য বলা আছে কত? 200 মিটার, কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আমাদের বলা আছে নেই। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। কীভাবে বের করতে হবে? দেখো, ট্রেনটির গতিবেগ 80 কিমি পার ঘন্টা, মানে 80 কিমি পার ঘন্টা বেগে যখন যায় ট্রেনটি, এই 80 কিমি পার ঘন্টা, ঠিক আছে, এটা বেগে যখন যাচ্ছে তখন তার সময় লাগছে কত? 4.5 সেকেন্ড, তাই তো। আমরা যদি বলি 20 কিমি পার ঘন্টা বেগে যদি যাই, তাহলে 5 ঘন্টায় কত সময় দূরত্ব অতিক্রম করবে? 100, তাই তো, 100 কিমি দূরত্ব অতিক্রম করবে। একই রকমভাবে 80 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, 4.5 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? একটা কাজ করতে করে নিজের দৈর্ঘ্য, নিজের দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে বের করতে হবে এই 80 কিমি পার ঘন্টাটা আমাদেরকে কিছু করে নিতে হবে, সব এখানে সেকেন্ড আছে, তাই তো। তাহলে সেকেন্ডে আমাদের এটা ঘন্টা থেকে সেকেন্ডে করতে হবে, মিটার পার সেকেন্ডে। তাহলে কত হবে? 80 কত দ্বিগুণ করতে হবে? 5/18 দিয়ে, আমরা সবাই জানি 5/18 দিয়ে, ঠিক আছে। তাহলে 5/18 দিয়ে এটা গুণ করলে পরে আমাদের হয়ে যাবে মিটার পার সেকেন্ড, কারণ আমাদের সেকেন্ডে বলেছে। তাই দৈর্ঘ্য, তাহলে এটা কত? 80 গুণ 5/18 কত সেকেন্ডে? কত সেকেন্ডে? 5.4 সেকেন্ডে। তো এখানে আমরা কাটাকুটি করতে হবে, ঠিক আছে। এটা পয়েন্ট তুলে দিই, নিচে এই 10 আসবে, এই শূন্য শূন্য কেটে দিই, ঠিক আছে। এবার আমাদের মূল উদ্দেশ্য কাটাকুটি করা, ঠিক আছে। এটা যদি আমরা পেরে যাই তাহলে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এখানে কাটো, 9 দুগানে 18, 5 নং 45, 2 দিয়ে কাটো, 4 দুগানে 8, তাহলে কত হচ্ছে? 4 গুণ 5 গুণ কত? 5, মানে 4×5 20, 20 5 20 100, 100 মিটার। তার মানে আমাদের ট্রেনটির দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে এই 100 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 200 মিটার লম্বা একটা স্টেশন অতিক্রম করা মানে কি, দুটোটার দৈর্ঘ্য কী হবে? যোগ হবে। তার মানে 300 মিটার। এই 300 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কত সময় লাগবে? সময় লাগবে কত, আমাদের এটা বের করতে হবে। তাহলে কত সময় লাগবে, ঠিক আছে। সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ, তাই তো। তাহলে এটা অতিক্রম করবে কত, ট্রেনটির গতিবেগ কত? 80 কিমি পার ঘন্টা, আমাদের বের করতে হবে সেকেন্ডে। তাহলে একই নিয়ম, এটা আমরা 80, এই যে এটা করে নেবো 80 গুণ 5/18, তাই তো, 80 গুণ 5/18, তারপর 80 গুণ 5/18, তাহলে এটা করলে কত হবে? 300, এটা আমাদের উপরে চলে যাবে 18, নিচেই থাকবে কত? 80 গুণ 5, শূন্য শূন্য কেটে যাবে, তাই তো। 5 দিয়ে কাটলে 5 ছক 30, তাই তো। আর কাটাকুটি যাবে 6 18, এখানে 8 আছে, এখানে 2 দিয়ে 3, এটা হচ্ছে 6, 6 দিয়ে কাটলে কত? 3, 6 দিয়ে কাটলে কত? কাটাকুটিটা দেখতে 300/80 গুণ 5, উপরে যাবে 18, শূন্য শূন্য কাটলাম, ঠিক আছে। 5 দিয়ে কাটলে কত? 6, ঠিক আছে। এটা 2 দিয়ে কাটলে হবে 4, এটা 2 দিয়ে কাটলে হবে কত? 3, আর কাটাকুটি যাচ্ছে না। 3 গুণ 18, 3 18 কত? 54/4, 54/4 মানে কত? 4 তেরো 52, 52.5 সেকেন্ড, ঠিক আছে। ক্যালকুলেশন আমাদের সহজ করতে হবে, মুখে মুখে করতে হবে, এগুলো সব ক্যালকুলেশন তো লেখা যাবে না। দেখো পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 1/3 অংশের সমান, তাহলে প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? ধরো একটা সংখ্যা আছে এ, এর কত? এর 60%, 60% মানে কত? 60/100, সমান সমান অপর একটা সংখ্যা ধরো বি, তার কত? 1/3, এটা সমান। বলেছি এ ও বি সংখ্যা দুটো অনুপাত বের করতে হবে। তাহলে এখানে তো আমরা কী নিয়ম, সে একইভাবে এটা কাটলাম, এটা 2 দিয়ে কাটতে পারো, 3, 2 দিয়ে কাটলে কত হবে? 5, তার মানে এ গুণ 3/5 সমান সমান বি, উপরে 1 আছে, নিচে কিছু 3, তাই তো। তাহলে এটা, তাহলে আমরা জানি যখন এই দুটো জিনিসের মধ্যে সমান সমান থাকে, ঠিক আছে, ওপরে কোনো সংখ্যা থাকে, তখন আমাদের কী করতে হয়?
উপরে যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু করে নিচেই গুণ। তাহলে দেখো 3 আছে এখানে কিছু নেই মানে 1, তাহলে লসাগু কত হবে 3ই হবে, নিচেই গুণ। এবার কাটাকুটি করে দাও 3, তাহলে a বাই কত 5, b বাই 3 3 কত 9, তাহলে a/b কত হবে, এর নিচে যেটা থাকে সেটাই তাদের মান, তাহলে কত হবে 5:9। তাহলে a/b মানে কত হবে 5:9।